আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গভীর এবং কিছুটা ভিন্নধর্মী আলোচনায়। দেখুন, সময় বড় অদ্ভুত এক জাদুকর এবং সময়ের সাথে সাথে ক্ষমতার পালাবদল ঘটে, দৃশ্যপট বদলে যায়। কিন্তু পর্দার আড়ালের যে আসল খেলা, ভূ রাজনীতির যে দাবা খেলা, তা কিন্তু কখনোই থামে না কিংবা থেমে থাকে না। আপনারা জানেন, রাজনীতির আকাশে মেঘ জমে, আবার রোদ ওঠে, কিন্তু সেই রোদের উষ্ণতা কি সবার গায়ে সমানভাবে লাগে? এই যে ক্ষমতার পরিবর্তন হলো, নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার এলো, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন জনাব তারেক রহমান। তারপরও সাধারণ মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, পরিবর্তনটা আসলে কতটা হলো? এই যে ১.৫ মাসের বেশি সময় পার হয়ে গেল, আমরা কি সত্যি এমন কোনো কাঠামোগত পরিবর্তন দেখতে পাচ্ছি যা আসলে আমাদের আশ্বস্ত করতে পারে, নাকি পুরনো বোতলেই নতুন মদ পরিবেশন করা হচ্ছে? একটু ভেবে দেখুন, আগের সরকারের আমলে যে সেনাবাহিনী মাঠে নেমেছিল, তারা কিন্তু এখনো মাঠেই আছে। তাদের বেড়াকে ফেরার কোনো স্পষ্ট সংকেত এখনো আমরা কিন্তু পাইনি। অন্যদিকে বিদেশি দূতাবাসগুলোর দিকে তাকিয়ে থাকার যে পুরনো একটা সংস্কৃতি আমাদের রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে, পাড়া মহল্লায় প্রবেশ করেছিল, সেটা কি খুব একটা কমেছে, নাকি একই আছে? দর্শক, আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু কেবল আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নেই, আমাদেরকে নজর দিতে হবে অনেক দূরের একটা দেশের দিকে, যেখান থেকে বিশ্ব রাজনীতির সুতো টানা হয়, সেই মার্কিন যুক্তরাষ্ট্র। দেখুন, খবর এসেছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 দিনের এক অতি গুরুত্বপূর্ণ সফরে আমেরিকা যাচ্ছেন। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ সৌজন্য সফর বা রুটিন ওয়ার্ক মনে হতে পারে, কিন্তু রাজনীতির হিসাব নিকাশে কোনো কিছুই আসলে বিনা কারণে ঘটে না। বিশেষ করে বর্তমান পৃথিবীর যে টালমাটাল অবস্থা, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে আমেরিকা এবং ইসরায়েল যে রণপ্রস্তুতি, ঠিক সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে বাংলাদেশের সেনাপ্রধানের এই ওয়াশিংটন সফর, আমি মনে করি বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের কপালে অনেকটাই গভীর চিন্তার ভাঁজ ইতিমধ্যে ফেলে দিয়েছে। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কিন্তু বিশ্বজুড়ে একটা নতুন মেরুকরণ শুরু হয়েছে। ট্রাম্প এমন একজন মানুষ যিনি রাগঢাক করে কথা বলতে পছন্দ করেন না। রাজনীতিতে গিভ অ্যান্ড টেক বা আদান প্রদান সবসময় থাকে, কিন্তু ট্রাম্প সেটাকে একেবারে প্রকাশ্যে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে জয়ের পর ট্রাম্প যখন শুভেচ্ছা বার্তা পাঠালেন, তার ভেতরে খুব সকৌশলে কিন্তু একটি বার্তা তিনি লুকিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করেই একরকম বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের নতুন সরকার যদি আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে, তবে তিনি অত্যন্ত খুশি হবেন। এই যে খুশি হওয়ার বিষয়টা, আন্তর্জাতিক কূটনীতিতে এর গুঞ্জন কিন্তু অনেক। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই মন জয় করার জন্যই কি তবে সেনাপ্রধানকে সরাসরি আলোচনার টেবিলে যুক্ত হওয়ার জন্য ওয়াশিংটন পাঠানো হচ্ছে? আধুনিক ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম বা অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি আমেরিকা থেকে কিনে এনে বাংলাদেশকে তবে ট্রাম্প প্রশাসনের সাথে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক মিত্রতা কোনোভাবে নিশ্চিত করতে চাইছে? দর্শক, এই জায়গাটিতে এসে আমাদেরকে, আমি মনে করি, একটু পেছনের দিকে তাকাতে হবে। গত 56তম স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ পরিদর্শনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান 3 বাহিনীর প্রধানের সাথে একটি বিশেষ বৈঠকে বসেছিলেন। সেখানে কিন্তু তিনি খুব আবেগময় একটা কথা বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন তিনি নিজে সেনা পরিবারের সন্তান। তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং সেনাপ্রধান। এই যে নিজেকে সেনা পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেয়া,
এর ভেতরে কিন্তু এক অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা এবং সুকৌশল লুকিয়ে আছে। তিনি সেনাবাহিনীর আবেগকে ছুঁতে চেয়েছেন। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে সেনাবাহিনীর আধুনিকায়ন এবং তাদের বিশ্বমানের করে গড়ে তোলা তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এটি যেমন একদিকে সেনাবাহিনীর ভেতরে তার সরকারের প্রতি আস্থা এবং বিশ্বাসকে মজবুত করবে, ঠিক তেমনি ট্রাম্পের অস্ত্র কেনার আবদার রক্ষা করে আন্তর্জাতিক সমর্থনকেও কিন্তু সুসংহত করবে। এটি আমি মনে করি এক ঢিলে দুই পাখি মারার মতো একটি চমৎকার রাজনৈতিক মাস্টার প্ল্যান হতে চলেছে। কিন্তু সুপ্রিয় দর্শক, এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তার সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাশিয়া কিংবা চীনের মতো দেশের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল। আমাদের ভূ রাজনৈতিক অবস্থান এমন একটা জায়গায় যেখানে প্রতিবেশী দেশ ভারতের প্রভাবকেও কিন্তু অস্বীকার করার এখানে কোনো ধরনের উপায় নেই। আপনারা ইতিমধ্যে দেখছেন সাম্প্রতিক নির্বাচনগুলোতেও আঞ্চলিক শক্তিগুলোর কেমন একটা নীরব প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কাজ করেছে। এখন বাংলাদেশ যদি ব্যাপকভাবে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে শুরু করে, তবে কি আমরা রাশিয়ার বলয় থেকে বেরিয়ে পুরোপুরি মার্কিন সামরিক বলয়ে ঢুকে যাচ্ছি না? এই সমীকরণটা আমাদের প্রতিবেশী দেশগুলো আসলে কিভাবে নেবে? তারা কি বসে বসে এই দৃশ্য দেখবে, নাকি তারাও নতুন কোনো কূটনৈতিক জাল বুনবে? এই যে আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং প্রতিবেশী দেশ কিংবা রাশিয়ার বলয় থেকে বের হয়ে আসা, এটা কিন্তু বাংলাদেশের জন্য আমি মনে করি ভবিষ্যতে একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখুন, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত আমেরিকা যে দেশে তাদের পূর্ণ শক্তি বা পূর্ণ শক্তি দিয়ে জেকে ধরতে সক্ষম হয়েছে, সেই দেশে কিন্তু ভবিষ্যতে রাজনৈতিক একটি বড় সংকট তৈরি হয়েছে। এমন অনেক দেশ এখন পর্যন্ত তাদের ধ্বংসস্তূপ থেকে সোজা হয়ে ঘুরে দাঁড়াতে পারেনি। এই যে একটি রাজনৈতিক গেড়াকল এবং একমুখী পরাশক্তির দিকে ঝুঁকে পড়া, এটা আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এর অন্যতম প্রধান কারণ হলো ভারত, রাশিয়া এবং চীন। দেখুন, এই যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কিন্তু এই তিনটি পরাশক্তি এক কথায় মিত্র। এবং এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে কিন্তু তারা কখনোই আমেরিকার প্রবেশ মেনে নিতে পারে না বা চায় না কোনোভাবে যে এখানে আমেরিকা প্রবেশ করুক। এখন বাংলাদেশের মতো একটি দেশ যারা আসলে তাদের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রেখে এসেছে এতদিন ধরে, কিংবা রাশিয়া বলুন, চীন বলুন, ভারত বলুন, আমেরিকা বলুন, সবার সাথে একটি সামঞ্জস্য রেখে এসেছে তাদের কূটনৈতিক লেনদেন, বাণিজ্যিক লেনদেনের বিষয়ে। এখন হঠাৎ করে যদি মার্কিনীদের সাথে আমাদের এই নতুন সরকার একদম ঝুঁকে পড়ে বা তাদের সাথেই সকল ধরনের লেনদেনে জড়িয়ে পড়ে, তখন কিন্তু সচরাচর এই যে বাকি তিন পরাশক্তি বা দক্ষিণ এশিয়ায় যারা চায় না আমেরিকার প্রভাব বাড়ুক বা আমেরিকার বলয় সৃষ্টি হোক, তারা কিন্তু কোনোভাবেই বসে থাকবে না। বরঞ্চ তারা আন্তর্জাতিক তাদের যে কূটনীতি রয়েছে সেই কূটনীতির মধ্যে বাংলাদেশকে ঘিরে নানাভাবে আঘাত করার চেষ্টা করবে, যেটাকে আমরা বলি ডিপ্লোম্যাটিক্যাল প্ল্যান। এবং এই যে কূটনৈতিক কূটচাল, এই কূটনৈতিক কূটচাল সামাল দেওয়ার মতো বর্তমান সময়ে বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত কিন্তু শক্ত অবস্থায় নেই। সুতরাং এই কূটচালগুলোতে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সুতরাং এই যে অস্ত্রের লেনদেন কিংবা সামরিক সরঞ্জাম কেনাবেচার লেনদেন, এগুলোতে আমি মনে করি আমাদের নতুন সরকারকে আরো অনেক বেশি চিন্তা করতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশকে ঘিরে এই যে ভূ রাজনৈতিক সমীকরণ, সেই ভূ রাজনৈতিক সমীকরণে নতুন করে কোনো ধরনের দর কষাকষি শুরু না হয়। এতে করে
আমাদের বাংলাদেশেরই ক্ষতি এবং পরাশক্তিদের মাঝখানে পড়ে বাংলাদেশে কিন্তু সব থেকে বেশি পিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে ক্ষমতার বলয় টিকিয়ে রাখা। দেখুন, কিছু কিছু চুক্তি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমনভাবে হয়েছে যেগুলো বর্তমান সরকার আসলে না করলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে তাদের পূর্ণ শক্তি নিয়ে টিকেও থাকতে পারবে না। সুতরাং আমি মনে করি এখানে সরকার এক প্রকার গেঁড়াকলের মধ্যে পড়ে আছে এবং তাদের এই উভয় সংকট আসলে তাদেরকে কোন দিকে নিয়ে যাবে সেটা পরবর্তীতে দেখার বিষয়। তবে বর্তমান সময়ে এই যে ভূ রাজনৈতিক সংকট, এই ভূ রাজনৈতিক সংকট মোকাবেলা করার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের নতুন সরকারকে মাথায় রাখতে হবে এবং এই বিষয়টাই সবচেয়ে বড়, সেটা হলো আমাদের অর্থনীতি। দেখুন সুপ্রিয় দর্শক, বিপুল পরিমাণ ডলার খরচ করে এই যে মরণাস্ত্র কেনার আলোচনা চলছে, এটা কি আসলে আমাদের বর্তমান অর্থনীতির জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে, নাকি এটি কেবলই ট্রাম্প প্রশাসনকে খুশি রেখে নিজেদের মসনদকে নিরাপদ করার একটি রাজনৈতিক কৌশল মাত্র? একটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর আধুনিকায়নের আমি মনে করি কোনো বিকল্প নেই, এটি চরম সত্য। কিন্তু সেই আধুনিকায়নের নামে আমরা যদি কোনো পরাশক্তির দাবার গুটিতে পরিণত হই, তবে তার মাসুল কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে খুব ভালো করেই গুনতে হবে। দেখুন সুপ্রিয় দর্শক, একটা কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। আজ যিনি মিত্র, কাল তিনি চরম শত্রুতে পরিণত হতে পারেন। আবার আজকের শত্রু কালকের সবচেয়ে কাছের বন্ধু হতে পারে। তারেক রহমান সাহেবের এই যে মাস্টার প্ল্যান, একদিকে দেশীয় সামরিক বাহিনীর মন জয় করা, অন্যদিকে ট্রাম্পকে খুশি করে পশ্চিমা বিশ্বের সমর্থন আদায় করা, এটি নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির পিচ্ছিল পথে এই পদক্ষেপ আসলে কতটা সফল হবে সেটাই কিন্তু মূল দেখার বিষয়। আমরা হয়তো খুব শিগগিরই সেনাপ্রধানের এই আমেরিকা সফর থেকে বড় কোনো চুক্তির খবর পেতে পারি। সেই চুক্তি আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে, নাকি নতুন কোনো সংকটের জন্ম দেবে, তার উত্তর আমি মনে করি কেবলই সময়ই বলে দিতে পারবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই আলোচনা শুনলেন, আপনাদের আসলে কি মনে হয়, আমেরিকার কাছ থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র কেনা কি সত্যি আমাদের জন্য বর্তমান সময়ে খুব বেশি জরুরি, নাকি এর পেছনে অন্য কোনো হিসাব কাজ করছে? আপনাদের নিজস্ব মতামত, আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আমার আলোচনার ভালো দিকে হোক কিংবা খারাপ দিকে হোক, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের কমেন্টগুলো থেকে আমি শিক্ষা অর্জন করি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।